সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি ভাস্কর হালদার, লাউডো প্রথমতলা মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবসা শাখার শিক্ষক। আমি তোমাদের আজকে এই দশম শ্রেণীর বাণিজ্য বিভাগের ব্যবসা শাখার বিপণনটা আজকে পড়াবো। তো পড়ানোর আগে আজকে যারা তোমরা অনলাইনের মাধ্যমে যারা এই পাঠ গ্রহণ করছো এবং যারা তোমাকে সহায়তা করছে, যারা দেখছেন, প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ব্যবসা উদ্যোগের বিপণন নবম অধ্যায় বিপণন বের করো, বিপণনটা বের করো। আমি এখনই তোমাদের এই বিপণন সম্পর্কে আলোচনা করব এবং আমরা জানবো বিপণনটা কি। তো যাই হোক, আমরা প্রথমে জানবো যে বিপণন। আজকের পাঠের বিষয় হচ্ছে বিপণন। বিপণন আজকের পাঠের বিষয় হচ্ছে বিপণন। তো আজকে আমরা জানবো যে বিপণনটা কি। আজকে আমরা দেখবো যে বিপণনটা কি। বিপণন সাধারণত বিপণন বলতে বোঝায় পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়কে আমরা বলি বিপণন। কিন্তু ব্যবসার ধারণায় বিপণন শব্দটি একটু ব্যাপক। এই অর্থে বলছি যে একজন ব্যবসায়ী বা একজন উৎপাদনকারী শুধু পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করলে চলে না, তাকে পণ্য সামগ্রী উৎপাদন করতে হয়, পণ্য সামগ্রী ক্রয় করতে হয়, বিক্রয় করতে হয়, পরিবহন করতে হয়, গুদামজাতকরণ করতে হয়, তথ্য সংগ্রহ করতে হয়, বিজ্ঞাপন দিতে হয়, অনেক কার্যবলী তাকে করতে হয়। এই সকল কার্যবলীকে বলা হয় বিপণন। এক কথায় বলতে পারি পণ্য সামগ্রী উৎপাদন করা থেকে শুরু করে ভোক্তা অবধি পৌঁছানোর যাবতীয় যত কার্যবলী, সেই কার্যবলীকে বলে বিপণন। এখন আমরা দেখব যে কি কি কার্যবলী করে থাকে। সাধারণত আমরা দেখি একজন ব্যবসায়ী সে তার প্রথম সে পণ্য সামগ্রী উৎপাদন করে, সেই পণ্য সামগ্রী উৎপাদন করে একজন ক্রেতা পণ্য সামগ্রী ক্রয় করে, আবার বিক্রয় করে, আবার সেই পণ্য সামগ্রী সেই পরিবহন করে নিয়ে যায়, পরিবহন করে দিয়ে যায়, আবার পণ্য সামগ্রী কেউ কখনো প্রয়োজন হলে গুদামজাত করে বা পণ্য সামগ্রী আবার কখনো তাকে মূল্যকরণ করে বা বিভিন্ন তথ্য সংগ্রহ বাজার তৈরি করে থাকে। বিভিন্ন কার্যবলী এগুলো একজন ব্যবসায়ীরা করে থাকে। এই সকল যাবতীয় কার্যবলীকে আমরা বলি বিপণন। এক কথায় আমরা বলতে পারি পণ্য সামগ্রী উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো যাবতীয় কার্যবলীকে আমরা বলি বিপণন। তাহলে আমরা বিপণন সম্পর্কে ধারণা লাভ করলাম। তাহলে এবার আমরা দেখব বিপণনের কি কি কার্যবলী, কি কি কাজ করে থাকে, আমরা এগুলো দেখব। তো তোমরা 137টা রেড করো, দেখো যে কি কি কাজ করে থাকে। তো বিপণনের কার্যবলী, এটা হচ্ছে বিপণনের কার্যবলী। বিপণনের কার্যবলী আমরা দেখব যে কি কি কাজ বিপণনের কার্যবলী করে থাকে। প্রথম যে কাজগুলি করে থাকে, আমরা প্রথম হচ্ছে এক ক্রয়, দুই হচ্ছে বিক্রয়, তিন হচ্ছে পরিবহন, চার হচ্ছে গুদামজাতকরণ,
গুদামজাত করণ। খরচ হচ্ছে প্রমিতকরণ। প্রমিতকরণ। ছয় হচ্ছে পর্যায়করণ। পর্যায়িতকরণ। সাত হচ্ছে তথ্য সংগ্রহ। মূলকীকরণ। মূলকীকরণ। তারপর হচ্ছে তথ্য সংগ্রহ। ভোক্তা বিশ্লেষণ। তাহলে আমরা দেখি কি কি আছে। ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়ীকরণ, মূলকীকরণ, তথ্য সংগ্রহ, মূলকীকরণ, ভোক্তা বিশ্লেষণ। এ থেকে আমরা আরেকটা বিষয় দিতে পারি, এটাকে আরেকটা বিষয় দিতে পারি, বিজ্ঞাপন, যেটা বইতে নাই। বিজ্ঞাপন আমাদের বইতে নাই। এই বিজ্ঞাপনটা তোমাদের বইতে নাই। মোট খেয়াল করে দেখো, যে আমি এবার তোমাদের এই বিপণনের বিষয়গুলি আলোচনা করব। খেয়াল করে দেখো, প্রথম হচ্ছে ক্রয়। ক্রয়টা কি? একজন উৎপাদনকারী পণ্য সামগ্রী উৎপাদন করে, সেই উৎপাদনকারীর কাছ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে। সাধারণত খুচরো ব্যবসায়ী ক্রয় করে, পাইকারি ক্রয় করে, তারপরে তোমার এজেন্টরা ক্রয় করে, বিভিন্ন ব্যক্তি মধ্যস্থকারী ক্রয় করে, বিভিন্ন ব্যক্তি পণ্য সামগ্রী ক্রয় করে কিন্তু বিক্রয় করে থাকে। তাহলে ক্রয়, তাকে পণ্য সামগ্রী ক্রয় করতে হয়, একজন ব্যবসায়ী অবশ্যই তাকে ব্যবসা করতে গেলে বা বিক্রয় করতে গেলে পণ্য ক্রয় করতে হবে। ক্রয় সে বিভিন্ন ব্যক্তির উৎপাদনকারীর কাছে করতে পারে, মধ্যস্থকারীর কাছে করতে পারে, পাইকারিকারীর কাছে করতে পারে, বা খুচরো ব্যবসায়ী এগুলো করে থাকে। খুচরো ব্যবসায়ী পাইকারি ক্রয় করে থাকে, বা অনেক ভোক্তাও ক্রয় করে থাকে। সাধারণত আমরা এখানে ব্যবসায়ীকে বলছি ভোক্তা, কিন্তু ব্যবসায়ী নয়, ভোক্তা যদি ভোগ করে। আর এই ব্যবসায়ী যে সমস্ত মধ্যস্থকারী, পাইকারি, খুচরা কারবারি বা এদের ডিলার, এদের বিভিন্ন এরা পণ্য সামগ্রী ক্রয় করে থাকে।
এই যারা ক্রয় করতে হয়, পণ্য সামগ্রী কেন ক্রয় করতে হয়? যে পণ্য সামগ্রী ভোক্তার কাছে বিক্রি করতে গেলে অবশ্যই পণ্য সামগ্রীকে ক্রয় করতে হবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে বিক্রয়। পণ্য সামগ্রী পণ্য ক্রয় করে সে ভোগ করার জন্য ক্রয় করে না, সে পণ্য সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে থাকে। এই জন্য পণ্য সামগ্রী যদি বিক্রয় না করে তাহলে উৎপাদন অচল হয়ে যাবে, আবার অপরদিকে ভোক্তাও তার পণ্য সামগ্রী পাবে না। ফলে বিশেষ বাজার গুণাত্মক চাহিদা বেড়ে যাবে, যোগান পরিবর্তন হবে, বিভিন্ন কারণ হতে পারে। এই জন্য বিক্রয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা তারপরে দেখব পরিবহন। পরিবহনটা কি? যেটাকে বলা হয় পরিকৃষ্ট রূপে বহন, আমরা তাকে বলি পরিবহন। অর্থাৎ পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানকে নিয়ে যাওয়াকে বলা হয় পরিবহন। কিসের মাধ্যমে নিয়ে যাওয়া হয়? সাধারণত জাহাজ, বিমান, কার্গো, তারপরে তোমার ট্রলার, তারপরে গাড়ি, তারপরে ট্রাক বা বিভিন্ন ছোটখাটো বিভিন্ন প্রকার যানবাহন অবস্থায় পরিবহন করে নিয়ে যাওয়া হয়। তোমরা বলে থাকো পৃথিবীর যেমন 3 দেশের পণ্য আমার দেশে সারা বিশ্বে বিক্রি হচ্ছে, আমার দেশের পণ্য বিভিন্ন দেশে পরিবহনের মাধ্যমে চলে আসছে বিদেশে, তাহলে ভোক্তার কাছে পৌঁছে যাচ্ছে পণ্য সামগ্রী পরিবহনের মাধ্যমে। তাহলে পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে ভোক্তার কাছে পণ্য সামগ্রী পৌঁছানোর জন্য বা ব্যবসা গতিশীল করার জন্য পরিবহন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপর হচ্ছে গুদামজাতকরণ। গুদামজাতকরণটা কি? অর্থাৎ আমরা যেটাকে বলতে পারি পণ্য সামগ্রী নির্দিষ্ট স্থানে ধরে রাখার জন্য যে পণ্যের গুণাগুণ মান বা পণ্যের সময় অনুযায়ী চাহিদা অনুসারে সেই স্থানে যাওয়ার জন্য বা সেই স্থানে যাওয়ার জন্য বা সেই বাজার পাঠানোর জন্য পণ্য সামগ্রী গুদামজাত করা হয়। এই সকল কারণে পণ্য গুদামজাত করা হয়। অর্থাৎ পণ্যের যদি মান ঠিক রাখতে, যেমন শীতকালের আলু, এই আলুগুলো যদি গুদাম না করা তাহলে পচে নষ্ট হয়ে যাবে এবং বছর সারা সময় পাওয়া যাবে না। তাহলে এইগুলো পণ্য সামগ্রী গুদামজাত করতে হয়। এখন পণ্য সামগ্রী গুদাম করলে কি হয়? পণ্যের সারা বছর চাহিদা মাফিক পণ্য সামগ্রী পাওয়া যায়। 2 হচ্ছে পণ্য সামগ্রী ব্যবসায়ীরা উচিত ন্যায্য মূল্য পায়। আবার হচ্ছে পণ্য সামগ্রীর মান ভালো থাকে। এই সমস্ত কারণে সেই বিভিন্ন পণ্য সামগ্রী বিভিন্ন জায়গায় গুদামজাত করে রাখে। অর্থাৎ পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্য এবং সারা বছর পণ্য পাওয়ার জন্য চাহিদা যোগান সমাজের সুবিধার জন্য এই গুদামজাত করা হয়ে থাকে। এরপরে আমরা একটি বিষয়ে আসবো প্রমিতকরণ। প্রমিতকরণটা কি? প্রমিতকরণ হচ্ছে পণ্যের আকার, সাইজ, গুণ ইত্যাদি, রং ইত্যাদিতে ভাগ করে পণ্য সামগ্রী যখন লটে লটে ভাগ করে বিক্রি করা হয়, এইটিকে বলে প্রমিতকরণ। এর ফলে কি হয়? যেমন ধরে নাও বাজারে আম বিক্রি হচ্ছে, সব আম তো একই রকম হতে পারে না, তাহলে পণ্যের সেই গুণাগুণ অনুসারে ব্যবসায়ীরা কিন্তু ভাগ করে ফেলে। তাই বিভিন্ন ফল বলো, বিভিন্ন ঝাল বলো, তরকারি বলো, যাই কিছু বলো, এদের ওজন ওজন বলবো, এদের রং, এদের গুণ, স্বাদ বা আকার ইত্যাদি অনুসারে ভাগ করে থাকে, আমরা বলি প্রমিতকরণ। প্রমিতকরণ সাথে আরেকটি বিষয় আমরা দেখবো, যেটাকে পর্যায়করণ। পর্যায়করণটি ঠিক অনেকটা প্রমিতকরণ করো, যে পণ্যের আকার, রং, সাইজ, গুণ ইত্যাদি পরে নির্ভর করে ওজনটাকে, এখানে শুধু ওজনটাকে আসতে হবে। অর্থাৎ যেমন একটি লবণের প্যাকেটে 1 কেজি পাওয়া যায়, আবার 500 গ্রামও পাওয়া যায়। আবার দেখো অনেক খাবার তোমরা বিভিন্ন খাদ্য খাবার খেয়ে থাকো, দেখো অনেক বড় বড় প্যাকেটে পাওয়া যায়, ছোটো ছোটো প্যাকেটে পাওয়া যায়। অর্থাৎ এখানেও কিন্তু শুধু পার্থক্যটা হচ্ছে এখানে ওজনটা। ওজনের পার্থক্যের সাথে ছোট ছোট লটে ভাগ করে পণ্যের গুণ, আকার, সাইজ বা পরে নির্ভর করে এই ভাগ করে ভোক্তার কাছে পৌঁছানো বা বিভিন্ন জায়গায় পৌঁছানো যাবতীয় কার্যগুলি এই পর্যায়করণের মাধ্যমে করা হয়ে থাকে। এই পর্যায়করণের মাধ্যমে ভোক্তা তার নির্দিষ্ট মূল্যে পণ্য সামগ্রী ক্রয় করতে, অর্থাৎ সেই একজন ভোক্তা বড় প্যাকেট বা বেশি দামে পণ্য সামগ্রী ক্রয় করার তার হয়তো নাও থাকতে পারে, আবার অনেকের বড় প্যাকেটের প্রয়োজন, সেক্ষেত্রে সে বড় প্যাকেট নিয়ে থাকে। এই গুণ, আকার, সাইজ, ওজন, স্বাদ ইত্যাদির উপরে ভিত্তি করে ছোট ছোট লটে ভাগ করে যে
পণ্য সামগ্রী বিক্রয় করা হয়, এইটাকে আমরা বলি পর্যায়করণ। এতে ভোক্তার চাহিদা যেমন বৃদ্ধি পায়, তেমনি বাজারের চাহিদা বৃদ্ধি পায়, ব্যবসার গতিশীলতা বৃদ্ধি পায় এই পর্যায়করণ হবে। এরপরে আমরা একটি বিষয় দেখব যে তথ্য সংগ্রহ। তথ্য সংগ্রহটা কি? তথ্য সংগ্রহতে একজন ব্যবসা বা উৎপাদনকারীকে তাকে বাজার জরিপ করতে হয়। বাজার জরিপ মধ্যে কোন পণ্য সামগ্রী বাজারে কি পরিমাণ প্রচলিত আছে, কোন পণ্য সামগ্রী বাজারে বিক্রয় করা সহজ হবে, বাজার ভোক্তার চাহিদা আছে কেমন, বা বাজারের চাহিদা আছে কেমন, অন্যান্য পণ্য সামগ্রীর প্রতিযোগিতামূলক আছে কিনা, ইত্যাদি যাবতীয় তথ্য বিশ্লেষণ করতে হয় এই যারা ব্যবসা বা উৎপাদন করে। তো সাধারণত এই তথ্য সংগ্রহ একটি ব্যবসার জগতে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই তথ্যের পরে ভিত্তি করে পণ্য সামগ্রী উৎপাদন করা, বিক্রয় সৃষ্টি এবং গতিশীলতা বৃদ্ধি করে। অর্থাৎ ভোক্তার চাহিদা, ভোক্তার রুচি, ভোক্তার মান, তার আর্থিক অবস্থা যাবতীয় তথ্যগুলি বিশ্লেষণ করা হয় এই তথ্য সংগ্রহের মাধ্যমে। যাই হোক, এরপর হচ্ছে আমরা মৌলিকীকরণ। মৌলিকীকরণটা কি? মৌলিকীকরণটা হচ্ছে আমরা যেটাকে বলি প্যাকিং। প্যাকিংটা কি? পণ্য সামগ্রীকে সুন্দর রাখার জন্য, নিরাপদ রাখার জন্য, পণ্য সামগ্রীকে গুণগত মান ধরে রাখার জন্য, পণ্যকে আকর্ষণ বৃদ্ধি করার জন্য, পণ্যকে ভোক্তার রুচিমান করার জন্য ইত্যাদি মৌলিকীকরণ করা হয়, ইত্যাদির জন্য এই পণ্য মৌলিকীকরণ করা হয়। তো মৌলিকীকরণ ধরে নাও তুমি আমেরিকার একটি পণ্য সামগ্রী এখানে 300 দাম একটি বিভাগ ফ্রিজ ক্রয় করছো, এখানে তোমার বাংলাদেশে আসতে গেলে এই মৌলিকীকরণ না থাকে তাহলে ভেঙে নষ্ট হয়ে যাবে। তাহলে দেখো অনেক পণ্য সামগ্রী আছে যেগুলো সুন্দর করে প্যাকিং করা আছে, সহজে আঘাত নষ্ট হবে না, বা কোনো ওয়েদারে নষ্ট হবে না, কোনো রোগ তাপ বিষয় বা সেসব জল নষ্ট হবে না, এই কারণে মৌলিকীকরণ করা হয়। আবার আর্থিক দিক থেকে মৌলিকীকরণের মাধ্যমে কি হয় যে পণ্যের যেটাকে বলি সুন্দর দেখতে হয় এবং সে পণ্যকে আকর্ষণীয় করে তোলে, ভোক্তার চাহিদা বৃদ্ধি করে, রুচি বৃদ্ধি করে, যার ফলে মৌলিকীকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। মৌলিকীকরণে আমরা যাকে প্যাকিং বলি, এই মৌলিকীকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে কিন্তু পণ্য সামগ্রী এতটা গুরুত্ব দেওয়া হতো না মনে, এখন দেখো যে কোনো পণ্য বাজারে যাতে আসছে, বাজারে করলে তাকে সুন্দর করে আকর্ষণীয় করার জন্য মৌলিকীকরণ করা হচ্ছে। তাহলে মূল বিষয় ভোক্তার চাহিদা, রুচি ইত্যাদি বৃদ্ধি করার জন্য এবং পণ্যের মান ঠিক রাখার জন্য এই মৌলিকীকরণ করছে। আরেকটি বিষয় যেটা আমরা দিচ্ছি যে বিজ্ঞাপন, আমরা বিজ্ঞাপন দিচ্ছি, এটা তোমাদের বইতে নাই। বিজ্ঞাপন এটা একান্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞাপন পণ্য সামগ্রীকে ভোক্তাকে আকর্ষণীয় করার জন্য, কোন পণ্য কি দামে পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, কোন পণ্য কি সুবিধা রয়েছে, এই বিজ্ঞাপন মাধ্যমে যায়। বিজ্ঞাপন কৃষির মাধ্যমে বিলবোর্ড, লিফলেট, টিভি, বিভিন্ন প্রচার মাধ্যম, কাগজ বা বিভিন্ন সংসদীয় বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়। এবং বহু পদ্ধতি রয়েছে বিজ্ঞাপন, বহু পদ্ধতি আমরা দেখতে পারি বিজ্ঞাপনের বহু পদ্ধতি রয়েছে। তোমরা দেখছো যেমন ওই আগে টিভিতে বিজ্ঞাপন রোমানা রঙের মাথা, সে সংসদে রং টং মেঘে থেকে একটা বিজ্ঞাপন মারিয়ে দিত। অর্থাৎ এইভাবে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞাপন বলতে ক্রেতাকে আকর্ষিত করা হয়। তারপরে কোন পূর্ব কী দামে কেনা যায়, কোথায় পাওয়া যাবে, কী সুযোগ সুবিধা আছে, বা পণ্যের সে কোনো ব্র্যান্ড পরিবর্তন বা কোনো সুযোগ যাবতীয় তথ্য বিজ্ঞাপনের মাধ্যমে দেওয়া হয়। আর দশমত যেটাকে আমরা বলছি যে ভোক্তা বিশ্লেষণ। ভোক্তা বিশ্লেষণটা কি? ভোক্তা বিশ্লেষণ হচ্ছে ভোক্তা পরে জরিপ করা, ভোক্তা কোন জাতীয় দ্রব্য কিনতে চায়, কেমন দামের দ্রব্য কিনতে চায়, তার রুচি, তার আকর্ষণ কি, যাবতীয় তথ্য আমরা এই ভোক্তা বিশ্লেষণের মাধ্যমে পেয়ে থাকি। তাহলে আমরা এই যে 10টি বিষয় জানলাম বিজ্ঞাপনের কার্যকরী, যার বইতে একটি বিজ্ঞাপন নাই, আমরা 10টি বিষয়ে আলোচনা করলাম এবং জানতে পারলাম বিপণনের কার্যকরী কাজগুলো কি কি। এই বিপণনের কাজের মধ্যে পণ্যের গতিশীলতা বৃদ্ধি করে, বিক্রয় বৃদ্ধি করে, চাহিদা বৃদ্ধি করে, পণ্যের উৎপাদন বৃদ্ধি করে, যাবতীয় কার্যকরী আমরা যাবতীয় কার্যকরী আলোচনা করলাম। তোমরা হয়তো নিশ্চয় বুঝতে পারছো বিপণন কি এবং বিপণনের কার্যকরীগুলি কী কী। তাহলে আগামী ক্লাসে আমরা এই তোমাদের বন্টন প্রণালীর ধারণা, এই বন্টন প্রণালীর ধারণাটা আগামী ক্লাসে আমরা জানাবো, দেখবো। তোমরা দেখে এসো, তোমরা বাড়িতে বই দেখো। আগামী ক্লাসে আমরা
এই অধ্যায়ে পরবর্তী ধরে আলোচনা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শরীরের প্রতি লক্ষ্য রাখো। যেহেতু চারিদিকে এখন করোনা আক্রান্ত সারা বিশ্ব, এখন তোমার শরীর মন সুস্থ রাখা একান্ত প্রয়োজন। সেগুলো লক্ষ্য রেখে আগে পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, সকলে ভালো থাকো, ধন্যবাদ।